হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, বলেন আপনাদের কি কোয়েরি আছে। স্যার আপনি যে প্র্যাকটিস করেন নম্বরটা স্যাম্পল কোশ্চেন? জি স্যার, ফাইনালের জন্য। কত নাম্বার? নাম্বার 8। এইটা আসলে প্রথমে তো হলে অ্যারেটা দাঁড় করাইতে হবে। হ্যাঁ, প্রথমে তো যেহেতু প্রথমে হলে আমাদের অ্যারেটাকে আগে দাঁড় করাইতে হবে। কথা শোনা যাচ্ছে? জি স্যার। তার মানে এখানে হলো 5টা রো, 4টা কলাম, যেহেতু 5x4 লেখা আছে। তারপরে এখন ওই যে প্রথমে হলো প্রথম ব্র্যাকেটে যেহেতু আছে, প্রথম রোধ হলো 5 টু -10, তারপরের রোধ হচ্ছে 5 -4 8, তারপরে হচ্ছে -10 4 6, আর তারপরের গুলা হচ্ছে পরের রোধে কন্টিনিউয়াসলি বসে যাবে 7 4 -10 6 44 4। আচ্ছা, এখন এরা বলছে যে রিভার্স ডায়াগোনাল অর্ডারে প্রিন্ট হবে, তার মানে হচ্ছে যে ওখানে ছবিতে দেওয়া আছে আর কি। এখন তার মানে হচ্ছে যে আগে আমার এইভাবে আর কি, এইটা প্রিন্ট হবে, তারপরে এইটা প্রিন্ট হবে, তারপরে এইটা প্রিন্ট হবে। এখন এইটা করার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে যে আপনি সবসময় এইখান থেকে প্রিন্ট করা শুরু করবেন আর কি।
আমার তো এই অর্ডারে যাবে, তো কাজে আমাকে যেটা করতে হবে যে অলওয়েজ যদি আপনি এই 0 নাম্বার রো থেকে প্রিন্ট করা শুরু করেন তাহলে আপনার কাজটা মোটামুটি হয়। ঠিক আছে, এখন একটা সমস্যা হচ্ছে যে আপনি যদি এখানে 0 নাম্বার রো থেকে প্রিন্ট করা শুরু করেন তাহলে তো আবার ম্যাট্রিক্সের বাইরে চলে যায়, মানে অ্যারের বাইরে চলে যাচ্ছে। বা আপনি যদি এখান থেকে প্রিন্ট করা শুরু করেন তাহলে তো অ্যারের বাইরে চলে যাচ্ছে। এখন ওইটা আপনি কিভাবে অ্যাভয়েড করবেন? ঠিক আছে, তাহলে আপনার যেটা হলো যে আপনার কলামটা হবে হচ্ছে এখান থেকে এদিকে যাইতে থাকবে। ঠিক আছে, কাজে বাইরের লুপটা এরকম হবে, পুরা করে দিচ্ছি না, মানে আইডিয়া দিচ্ছি। এই কলামটা শুরু হবে হচ্ছে 4 থেকে। ঠিক আছে, তারপরে কলামটা, কারণ আমি তো প্রথমে এখান থেকে শুরু করতেছি, তারপরে এখান থেকে শুরু করতেছি, প্রথমে এখান থেকে, তারপরে ডায়াগোনালটা এখান থেকে, তারপরে ডায়াগোনালটা এখান থেকে, তারপরে ডায়াগোনালটা এখান থেকে। কাজে আমার কলামের নাম্বারিংটা 4 থেকে না, সরি 3 থেকে, 3 2 1 0 এরকম। তো কাজে কলামের নাম্বারিংটা শুরু হবে 3 থেকে। আর এই প্রশ্ন আসলে পারার জন্য দেওয়া হয় নাই আর কি, এটা জাস্ট দেওয়া হয়েছে যে অপশন কমানোর জন্য, যাতে অন্যগুলা লোকজন অ্যান্সার করে। আচ্ছা যাই হোক, এখন বাইরের লুপটা এরকম কলাম চেপে তারপরে কলাম কমতে থাকবে। ঠিক আছে, বাকিটা আপনারা চিন্তা করেন কি করবেন। এরপরে হচ্ছে যে এইবার এখন কি হবে, যে আমি তো স্টার্ট করলাম ওইখান থেকে, এখন আমার এই বরাবর যাইতে হইলে কি করতে হবে? এইবার বরাবর যাইতে হলে যেটা হবে যে আমার রো এর মান বাড়াইতে হবে, মানে আমি কোন রো কলাম প্রিন্ট করবো সেটা যদি 8 দিয়ে ডিসাইড হয় তাহলে রো এর মান বাড়াইতে হবে, কারণ আমি যখন নিচের দিকে যাচ্ছি তখন রো এর মান আসলে বাড়ে। কিন্তু আমি যদি এই ডায়াগোনালে যাইতে হইলে কি আমার এই বরাবর যাইতে হবে, তার মানে এখানে রো বাড়বে কলামও বাড়বে, কাজে আমার কোনোভাবে রো বাড়াইতে হবে কলামও বাড়াইতে হবে। ঠিক আছে, কাজে একটা হলো যে আমার স্টার্টিং পজিশনটা ঠিক করে দিতে হবে। এখন স্টার্টিং পজিশনটা প্রথমে হবে হলো কলাম হবে 3 আর রো কিন্তু হবে কি অলওয়েজ হবে হচ্ছে -1। এখন আপনি বলতে পারেন তাহলে এই যে অ্যারেটার বাইরের জিনিসগুলো যে প্রিন্ট হবে এটা আমি কি করে অ্যাভয়েড করব? এটার জন্য আপনার লুপের মধ্যে একটা কন্টিনিউ স্টেটমেন্ট ইউজ করতে পারেন, সবচেয়ে সহজ। ঠিক আছে, সেটা হচ্ছে এরকম যে ইফ রো ইজ লেস দ্যান 0 or row is greater than equal to 3, sorry greater than 3, continue। একইভাবে আরেকটা দিবেন if column is less than 0 or column is greater than 3, continue। ঠিক আছে, এটা দিয়ে দিলে কি হবে যে কারণ অ্যারেটা রেঞ্জ হচ্ছে কি, রো এর রেঞ্জ হচ্ছে 0 থেকে 3, কলামের রেঞ্জ হচ্ছে 0 থেকে 3, কাজে এর বাইরে কিছু যাতে না হয় এটা এখানে আটকায় দিলেন, এর বাইরে কিছু হইলে এখান থেকে সোজা উপরে পাঠায় দিবে, নিচে নামতে দিবে না। তারপরে প্রিন্টিং এর যত কাজ এই নিচে এইখানে করবেন আর কি। ঠিক আছে, যাতে করে ওই অ্যারের রেঞ্জের বাইরে কিছু প্রিন্ট না হয়। ঠিক আছে, এখন আমি যদি এটা পুরো আপনাদের করে দিই তাহলে তারপরে এখন এটা বসে বসে মুখস্থ করবেন। ঠিক আছে, তাহলে পরীক্ষায় তো আর এই জিনিস দিব না, অন্য আরেকটা জিনিস দিব। নিজেরা একটু বসে বসে করার চেষ্টা করেন, তাহলে অ্যান্সার করতে পারার একটা চান্স আছে। তবে আপনাদের আসলে আউটপুট রিলেটেড প্রশ্ন বেশি আসবে আর কি, কারণ এরকম কোড লিখতে দিলে কোড কিছু থাকবে না তা না, কিন্তু কোড বেশি দিলে সমস্যা হলো যে আপনারা একটা লিখেন কি ভেবে লিখেন ওইটা আবার আমি বুঝি না, কাজে আউটপুট কোড দেওয়া থাকবে, আউটপুট লিখতে হবে, এরকম প্রশ্ন বেশি থাকবে থিওরিতে। কারণ তাহলে আমার জন্য খাতা দেখা সহজ হয়, আপনাদের জন্য অ্যান্সার করা সহজ হয়। নাহলে দেখা যায় আপনারা অনেকে খুব বেশি চালাক, খুব কমপ্লেক্স একটা কোড লিখে রাখেন যে আমি হয়তো বুঝবোই না কি লিখছেন, তখন না বুঝে একটু না মার্ক দিয়ে দিব। কাজে আউটপুট রিলেটেড কোশ্চেন বেশি থাকবে আর কি। এই প্রশ্নটাই তো হয়তো কোডিং বেশি আছে, তো আপনাদের ক্ষেত্রে আউটপুট রিলেটেড কোশ্চেন বেশি থাকবে, মানে এই তখন সময় থিওরি থাকবে। থিওরি তো থাকবে, যে 1 নাম্বার কোশ্চেনটা দেখেন এরকম প্রশ্ন থাকবে। ঠিক আছে, আর আপনাদের পাস তো করাইতে হবে আমার। ঠিক আছে,
এটা কিন্তু আপনাকে পার্সোনালি বলতেছি না, মানে ইন জেনারেল বলতেছি। থিওরি কোশ্চেন কিছু থাকবে, ঠিক আছে, এখানে এই প্রশ্নও তো আছে, ঠিক আছে। তবে ওই কতটুকু থাকবে এরকম কোনো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ বলেন স্যার। যেমন 5 নম্বরটা ওইটা তো পারি না কিছু। পারেন না। হ্যাঁ, চিন্তা করেন যে যেমন ধরা যাক লোকাল ভ্যারিয়েবল, যেটা এটা তো আসলে গ্লোবাল হিসেবে ডিক্লেয়ার করা যাবে না, ঠিক আছে। আবার গ্লোবাল ভ্যারিয়েবল যেটা আপনি লোকাল হিসেবে ডিক্লেয়ার করতে পারবেন না। এই দুইটা পার্ট। রেজিস্টার ভ্যারিয়েবল আমরা ক্লাসে স্পেসিফিক বলে দিছিলাম যে একটা প্রপার্টি ছিল কি, যে রেজিস্টার ক্যান অনলি বি ডিক্লেয়ার্ড অ্যাজ লোকাল, ঠিক আছে। কাজে এই তিনটাই পার্ট, বাকি রইল হলো স্ট্যাটিক। স্ট্যাটিক ভ্যারিয়েবল আমরা নরমালি ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করি, কিন্তু বাইরেও চাইলে গ্লোবাল হিসেবে ডিক্লেয়ার করা যায়, কিন্তু তখন আর স্ট্যাটিক ভ্যারিয়েবল আর গ্লোবাল ভ্যারিয়েবলের মধ্যে কোনো পার্থক্য থাকে না, ঠিক আছে। কিসের 7-এর বি? এখানে বলা হয়েছে যে কোনটা সিকোয়েন্সিয়াল কোনটা র্যান্ডম। দেখেন আপনি যখন একটা পুরা কবিতা আবৃত্তি করেন তখন তো প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েন, তাই না? কাজে এটা তো সিকোয়েন্সিয়াল। চেঞ্জিং চ্যানেল উইথ রিমোট কন্ট্রোল, এটা দুইটাই, কারণ রিমোট কন্ট্রোলে দুই ভাবে চ্যানেল চেঞ্জ করা যায়। একটা হচ্ছে আপনি অ্যারো কি দিয়ে বাড়াইতে কমাইতে পারেন, তখন ওটা সিকোয়েন্সিয়াল। আবার হলো ইন্ডিভিজুয়াল ডিজিট গুলা প্রেস করে স্পেসিফিক কোনো চ্যানেলে চলে যেতে পারেন, তখন ওটা হলো র্যান্ডম। MP3 সং তো আমরা ক্লাসে উদাহরণটা দিচ্ছি যে যে কোনো সং বাজতে মোটামুটি একই রকম সময় লাগে, কারণ এটা র্যান্ডম। আর নিউজ পেপারের উদাহরণও ক্লাসে বলছি যে একটা পেপারওয়ালাকে হয় তাকে 1 2 3 4 এই অর্ডারে পেপার দিতে হবে, অথবা একবার এসে উপরে উঠে যায় তারপরে নামতে নামতে পেপার দেয়, কিন্তু ইন এনি কেস দেওয়াটা সিকোয়েন্সিয়াল, ঠিক আছে। আপনি চাইলেই 1 নাম্বার থেকে 2 তোতলা বাদ দিয়ে 3 নাম্বারে যাইতে পারবেন না, ঠিক আছে। স্যার 5-এর বি, অ্যাজ এ হিউম্যান বিং আমাদের কিন্তু লাইফ আর স্কোপ আলাদা। যেরকম বাংলাদেশের প্রেসিডেন্ট বেঁচে আছে, তার মানে এই না যে আপনি তার সাথে দেখা করতে পারবেন, ঠিক আছে। বা আপনি বেঁচে আছেন তার মানে এই না যে আপনি যে কোনোখানে গিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। আপনার নির্দিষ্ট কিছু স্কোপ আছে, ঠিক আছে। এই জন্য অ্যাজ এ হিউম্যান বিং আমাদের লাইফ থাকলেই যে স্কোপ থাকবে এমন না, ঠিক আছে। এখন গ্লোবাল ভ্যারিয়েবলের ক্ষেত্রে কি, সে যত ডিক্লেয়ার করার পরে পুরো সময়টা তাকে চেনা যায়, পুরো প্রোগ্রাম জুড়ে তাকে চেনা যায়, কাজে পুরো প্রোগ্রামটাই তার স্কোপ। আর লাইফও হচ্ছে কি, প্রোগ্রাম যতক্ষণ রান করে সেটা হচ্ছে তার লাইফ। লোকাল ভ্যারিয়েবলের ক্ষেত্রে লোকাল ভ্যারিয়েবল মোটামুটি, এখন এটা আসলে মানে আমার মতে এটার উত্তর হচ্ছে স্ট্যাটিক ভ্যারিয়েবল। যেহেতু স্ট্যাটিক ভ্যারিয়েবল ফাংশন থেকে বের হয়ে আসলেও এটা ডিস্ট্রয় হয় না, ঠিক আছে। তার মানে আপনার বেঁচে আছে কিন্তু তার স্কোপটা আমি পাচ্ছি না। আমি যখন ওই ফাংশন থেকে বের হয়ে আসলাম তখন ওই স্ট্যাটিক ভ্যারিয়েবলটা বেঁচে আছে ঠিক, কিন্তু তার অ্যাক্সেস আমার নাই। এটা তো মানে মানুষের ক্ষেত্রেও তাই প্রযোজ্য, যে একটা মানুষ বেঁচে থাকলে যে তার উপর আমার অ্যাক্সেস থাকবে, নট লাইক দ্যাট। এখন এইটা হলো আমার লজিক। এখন আপনি যদি অন্য কোনোটাকে বানাইতে পারেন সেটা আপনার লজিক, ঠিক আছে। নয়ের তো ক্লাসে করাইছি। ক্লাসে করাইছি না এটা? একদম তো 2 ডাইমেনশনাল অ্যারের ফর্মুলা দেওয়া আছে, না দেখে থাকলে অন্য কারো থেকে জেনে নেন, ঠিক আছে। ছয়ের বি আপনাদের পড়ানো হয় না, এই জিনিসটা খুব সহজ, কিন্তু আপনাদের পড়ানো হয় না।
স্যার 4 নাম্বারটা তো মিড টার্মে ছিল, ওইটা কি হ্যাঁ না, এটা আপনাদের থাকবে না। এটা এই যে যেই ব্যাচের এটা ছিল তাদের ক্ষেত্রে এটা মিডের পরে পড়াইছিলাম আমি। আপনাদের এর জায়গায় হয়তো কোনো লুপ টুপ থাকতে পারে। স্যার থিওরি কত মার্কস থাকবে? মানে থিওরি থাকলেই যে ভালো এমনও তো না, ঠিক আছে? মানে এখানেই তো অনেক থিওরি আপনারা পারতেন না, এখন আপনাদের যে আবার এগুলাই আসবে এমনও তো না, ঠিক আছে? থিওরি কিছু থাকবে আর কি। যেটা থাকবে সেটা হচ্ছে যে আমি বলছি যে ভ্যারিয়েবল, গ্লোবাল, লোকাল, স্ট্যাটিক রেজিস্টার, ওগুলার কিছু প্রপার্টি থাকবে, ঠিক আছে? এটা সবসময়ই থাকে আর কি। এছাড়া আর কি থাকবে এটা বলাটা ডিফিকাল্ট। আর তারপর কি বেশ কিছু প্রোগ্রামের আউটপুট লিখতে হবে, এটা থাকবে, ঠিক আছে? আর কি প্রোগ্রাম সেটা তো এখন বলা, যেরকম ওই যে 4 নাম্বার, যেরকম এখন 4 তো একটা ইফ এলস দিয়ে প্রশ্ন আছে, আপনাদের হয়তো এর জায়গায় একটা লুপ দিয়ে কিছু থাকতে পারে যে আউটপুট কি হবে দেখো। সিঙ্গেল লুপ দিয়ে কোনো কিছু থাকে? সিঙ্গেল লুপ দিয়ে প্রশ্ন থাকতেই পারে, মানে হ্যাঁ তা থাকতে পারে আর কি। সিঙ্গেল দিয়ে প্যাটার্ন মানে আসলে যেগুলো আমরা ল্যাবে বেশি কভার করছি সেগুলো থেকে কিছু থাকবে, কিন্তু এখানে মূলত এই যে বললাম যে আউটপুট রিলেটেড প্রশ্ন বেশি থাকবে আর কি। ল্যাবে তো আমরা ওগুলা কভার করি না, ক্লাস টেস্টের প্রশ্ন যেরকম দেখছেন ওরকম বেশি আর কি। আপনাদের প্রশ্ন প্যাটার্নটা একটু অন্যরকম হবে। এটা হচ্ছে 6টা প্রশ্ন থাকবে, 5টা অ্যান্সার করতে হবে, ঠিক আছে? 5 এই জন্য আপনাদের প্রশ্ন এই স্যাম্পল প্রশ্নের মতো এত কঠিন নাও হতে পারে, কারণ এখানে তো অনেক অপশন বেশি ছিল, আপনাদের অত অপশন থাকে না। 6টা থেকে 5টা অ্যান্সার। জি স্যার, সহজ করে। মানে আবার ওই সহজ আবার রিলেটিভ ব্যাপার আর কি, ঠিক আছে? তার মানে এইখানে মানে এই স্যাম্পল প্রশ্ন যেটা আছে এটা ইচ্ছা করে একটু কঠিন দেওয়া হয়েছে যাতে আপনারা এগুলো একটু পড়ে টরে শিখেন আর কি। এটা আসলে কঠিন না, কারণ এখানে অপশনও বেশি, তো কাজে ছাড়ার সুযোগ বেশি। আপনাদের তো আবার ছাড়ার সুযোগ অত বেশি থাকবে না, একটা প্রশ্ন আপনি খালি অ্যাভয়েড করতে পারবেন। আর কোনো প্রশ্ন আছে? স্টুডেন্ট স্যার আমাদের হ্যাঁ লিজা আক্তার বলেন, তারপরে 2 ডাইমেনশন অ্যারের অ্যাড্রেস বের করার চেষ্টা করবেন। আচ্ছা আর সাদিক আল আমিন কি বলতেছেন? স্যার ওই যে ল্যাবের রেজাল্টের ব্যাপারে, দুইটা এক্সামের যে রেজাল্টটা দিচ্ছেন ওইটা কি টোটাল 100 মার্কস এর নাকি? না, প্রথম পরীক্ষার পূর্ণমান তো ছিল বলা আছে কত 35, তাই না? জি স্যার।
আচ্ছা, পরের পরীক্ষার পূর্ণমান বলা ছিল হচ্ছে কত বলছিলাম, 20 আর 65 50 আর 15 65, তাহলে 65 আর 35 যোগ করলে কত হয় 100, ঠিক আছে। তো এই 100ই সব না আর কি, এই 100টা থেকে হয়তো এই 100টাকে আমি হয়তো, কারণ আপনাদের তো আবার ক্লাসে অ্যাটেন্ডেন্সের জন্য 10 মার্ক আছে, ঠিক আছে, জি স্যার। মানে কাজে তারপরে হচ্ছে আর যেটা আপনাদের হয়তো ক্লিয়ারলি বলা হয় নাই যে আপনাদের এই ফাইনাল যেটা হবে থিওরি, এখান থেকেও কিছু মার্ক আসবে। কাজে কারো যদি ল্যাব পরীক্ষা খুব খারাপ হয়, যদি থিওরি পরীক্ষাটা ভালো দেন, তাহলে ওখান থেকে কিছু মার্ক আসবে, অ্যারাউন্ড 30% ধরে নেন। আর 10% অ্যাটেন্ডেন্স, 30% এই ফাইনাল থেকে, আর 60% হচ্ছে ল্যাব টেস্ট থেকে, ঠিক আছে। কাজে মানে যাদের পরীক্ষা খুবই খারাপ হয়েছে তাদের এখনো ল্যাবে পাস করার, ভালোভাবে পাস করার সুযোগ আছে। আর স্যার যাদের 100-এ 77 আসছে তাদের কি A+ পাওয়ার চান্স আছে এইটাতে? 100-এ যাদের, সাপোজ আমি খারাপ কথাটা বলি, কেউ যদি 100-এ সাপোজ 85 পাইছে, তার যদি ফাইনাল খুব খারাপ হয় তাহলে তার A+ মিস হয়ে যায়। মানে এগুলো ইচ্ছা করেই রাখা হয়েছে। অতীতে দেখা গেছে যে অনেক সময় ল্যাব পরীক্ষায় দেখা দেখি হয়, ঠেকানো যায় না, কাজেই অনেক ভাবে চেক করা হচ্ছে যে ল্যাবে হয়তো দেখা দেখি করতে পারছে, থিওরি পরীক্ষা পারবে না, এইসব কারণে দেওয়া হচ্ছে। মানে এমনিতে যে 77 পাইছে, তার যদি ক্লাসে অ্যাটেন্ডেন্স মোটামুটি ভালো থাকে, তার তো ওখানে 80% হয়েই যাচ্ছে। এখন ফাইনালে ডিজাস্টার না হইলে সমস্যা উচিত না। এখন ধরা যাক যে নিজে নিজে কোড করা যতটা কঠিন, একটা প্রোগ্রাম থেকে আউটপুট বের করাটা তো সহজ। কাজে যে তার ল্যাবে ভালো হয়েছে তার এগুলাও পারার কথা। এখন ক্যালকুলেশনের কারণে এখানে সমস্যা হলে ক্যালকুলেশনের কারণে যদি আপনার আউটপুট বের করতে ভুল হয়ে যায়, সেটা হলো একটা ব্যাড লাক আর কি, ওইটা হইলে সমস্যা। আর কতটা ভুল হয়েছে এটা বোঝার কোনো উপায় থাকে না। আউটপুট রিলেটেড প্রবলেম এটাই সমস্যা, যে আপনি এটা ভুল করছেন। অ্যাটেন্ডেন্সের মার্কগুলো আলাদা না থিওরির জন্য আর ল্যাবের জন্য? হ্যাঁ, অ্যাটেন্ডেন্সের মার্ক আলাদা। অ্যাটেন্ডেন্স তো আমি বলতেছি ল্যাব ক্লাসে অ্যাটেন্ডেন্সের তো 10 মার্ক আছে, ঠিক আছে, ওইটা শুধু ল্যাবের মানে রবিবারের ক্লাসে যে অ্যাটেন্ডেন্স ছিল সেটার উপর বেস করে হবে, ঠিক আছে। জি। আর শুধু তাই না, আবার যে মানে ল্যাব পরীক্ষা দিচ্ছেন ওগুলারও তো অ্যাটেন্ডেন্স কাউন্ট হয়েছে, ঠিক আছে। একটা তো হলো যে ল্যাবে অ্যাটেন্ড করার জন্য আপনারা একদিন 10 আর একদিন 15 মার্ক পাইছেন, কিন্তু তাছাড়াও ওগুলা তো একটা ক্লাস হিসাবেও ধরা হয়েছে। কাজে ল্যাব পরীক্ষা দিলে সেটার অ্যাটেন্ডেন্সটাও সিস্টেমে এন্ট্রি দেওয়া হয়েছে, প্লাস আপনি রবিবারের যে ক্লাসগুলো করছেন ওগুলোর উপর বেস করে ল্যাবের অ্যাটেন্ডেন্সের মার্ক আলাদা, আর থিওরির অ্যাটেন্ডেন্সের মার্ক আলাদা, ঠিক আছে। ওটা হলো সম্বুধের ক্লাসের উপর। স্যার যে আউটপুট গুলো দিবেন এগুলো কিন্তু হাতে লিখতে হবে। হ্যাঁ, মানে কম্পিউটার তো আর নাই, ঠিক আছে। হ্যাঁ, মানে ওই ক্লাস টেস্ট যেরকম দিচ্ছেন ওইরকম আর কি। ক্লাস টেস্টের মার্ক হয়তো আমি দিতে পারবো, মিড টার্ম পারবো না, কিন্তু স্যার আউটপুটটা কি 2 নম্বর কোশ্চেনের মতো? হ্যাঁ 2 নাম্বার কোশ্চেন। স্যার থিওরি রিলেটেড টপিকগুলো কি আরেকবার বলা যাবে? লুপ, যা সিলেবাস তাই, লুপ, ফাংশন, তারপরে হচ্ছে ক্লাসিফিকেশন অফ ভ্যারিয়েবল অ্যাকর্ডিং টু স্টোরেজ ক্লাস, আর অ্যারে। স্যার মিড টার্মের মার্ক কি দেখা যাবে? না, ওইটা পরীক্ষার আগে দিতে পারবো না, আমি সময় পাচ্ছি না। ক্লাস টেস্টের মার্কটা হয়তো দিতে পারবো পরীক্ষার আগে, এটার মার্কটা পাবো। ক্লাস টেস্টের কোশ্চেনটা কি দেওয়া যাবে? না, ওটা দেওয়া যাবে না, সিক্রেট। আমি আমাদেরকে আরেকটা ফাইনালের প্রশ্ন দিয়েন না একবার আর দিয়েন। প্র্যাকটিস করতে ভালো হতো।
ঠিক আছে, অন্য আগের অন্য ফাইনালের প্রশ্ন দিতে পারি, বুঝতে পারি ক্লাস টেস্টের প্রশ্ন দেওয়া যাবে না। স্যার মেকআপ নিডের কোনো আপডেট নেই যে? আপনার নাম কি? কাজী আকবর রহমান স্যার। আপনি কি গুগল ফর্ম ফিল আপ করছিলেন? জি স্যার। না মানে ক্লাসরুমে যে জানতে চাইছিলাম মেকআপ দিবেন কিনা, আপনার নাম লিখছিলেন? না স্যার, আমি আপনার সাথে তো সরাসরি কথা বলছিলাম স্যার, আমি অনেক লেটে হয়েছিলাম স্যার, আসছিল অ্যাপ্লিকেশন নিয়ে গেছিলাম স্যার আপনাদের আপনি। আমি ক্লাসরুমে একটা পোস্ট দিছিলাম না, ওখানে কি আপনার নাম দিছিলেন? ক্লাসরুমে তো কোনো পোস্ট পাই নাই স্যার। একটা পোস্ট দিছিলাম যে যারা মিডটার্ম মিস করছে তারা কমেন্ট করতে, ওখানে কমেন্ট করছিলেন। আপনি আমার সাথে এসে দেখা করবেন আর আমার আপনার কথা মনে থাকবে এই আশা করি, ঠিক আছে? সরি স্যার। এখন আপনার আইডি কত? 562 স্যার। আজকে এক পরীক্ষার ডেট দিছিলাম একজনকে, কিন্তু সে তো আসে নাই। দেখা যাক আপনার পরীক্ষা কবে নেওয়া যায়, কবে দিলে আপনার শাস্তি বেশি হবে চিন্তা করুন। স্যার আমিও মিস করেছি। আপনার আইডি কত? 373। আপনাকে তো ইমেল করছি, আসেন নাই কেন? হ্যাঁ হ্যাঁ স্যার, ইমেল তো আমি পাইনি। ইমেল পান নাই? আমি স্ক্রিনশট দিব এখানে। স্যার আমি হয়তো বা চেক করিনি, মানে নোটিফিকেশন আসেনি, আপনি তো অবশ্যই সেন্ড করেছেন। হ্যাঁ চেক করে দেখেন, তাহলে তো আপনি তো আসেন নাই। দেখ আপনি দিয়ে দিলে তো আমার পরীক্ষা নিতাম না। ওনার রিজিকে আছে মনে হয়, কোশ্চেন কি আমি আবার করব? দেখা যাক পরীক্ষা কবে নেওয়া যায়, আপাতত জানি না মানে আদৌ দিব কিনা এখন চিন্তা করি। ঠিক আছে, আপনাদের মনে হয় আর সমস্যা নাই, তাহলে আজকে পর্যন্ত।